শিকারি বন্ধু, কি করছো তুমি? আমার বড়লোক হবার আছে, সেটাও আজকে। এই হিরেটা আমার চাই। একবারের কথা, বিকেল বেলায় একটা শিকারী জঙ্গলে শিকারের খোঁজে ঘুরছিল। কিরম জঙ্গল মাইরি, একটাও জানোয়ার নেই, এখানে আসাই বেকার হলো। হঠাৎ সামনে থেকে একটা সিংহ আসতে দেখে। বাপরে বাপ, সিংহ! ওকে দেখতেই শিকারী ভয় পেয়ে যায় আর থরথর করে কাঁপতে লাগে। ও এত ভয় পেয়ে যায় যে হাত থেকে বন্দুকই পড়ে যায় আর দৌড়ে গিয়ে ঝোপে লুকিয়ে পড়ে। হে ভগবান, এখানে তো জানোয়ারই পেলাম না, আর পেলাম সেটাও সিংহ। কিন্তু আমি হরিণ খুঁজতে এসেছি। সিংহ তখন শিকারীর খুব কাছে ছিল আর ওকে শোঙার চেষ্টা করতে লাগে। শিকারী তখন ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিল যেন সাহায্যের জন্য কাউকে পাঠিয়ে দেয়। তখনই সেখানে একটা সারস আসে আর উড়তে উড়তে ও একটা গাছের নিচে এসে বসে, যেখানে সিংহ দাঁড়িয়েছিল। আরে বাহ, সারস! এটা বলি সিংহ তাড়াতাড়ি সারসের দিকে এগিয়ে যায়, কিন্তু সারস এত চালাক ছিল যে বারবার উড়ে দূরে গিয়ে বসে পড়ত। এভাবে সারস সিংহকে বেশ দূরে নিয়ে যায় আর শিকারীরও ধরে প্রাণ আসে। উফ, ধন্যবাদ সারসকে, সিংহের নজর কেড়ে নিল, না হলে আজকে তো আমি মরতাম। এটা বলে শিকারী ওখান থেকে যেই না যাবে তখনই একটা পাখি মাটিতে এসে পড়ে। ও দেখে যে এটা সেই সারসই বটে, কিন্তু ওর মাথায় একটা হিরে লাগানো আছে। ওর পেটে গাছের একটা কাঁটা ফুটে গেছে, যার জন্য ওর রক্ত বইতে লাগে। আরে সারস, তুমি তো সেই যার পিছনে সিংহ পড়েছিল। হায় রে আমার পোড়া কপাল! সিংহের থেকে বাঁচলাম, শিকারি পেয়ে গেলাম, এবার তো আমি বাঁচবো না। ভয় পেও না বন্ধু, তোমাকে আমি আজকে মারবই না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। সিংহকে যদি নিয়ে না যেতে, আমাকে তো মেরেই ফেলতো। আচ্ছা, একটা কথা বলো, তোমার মাথায় এটা কি হয়েছে? আর তোমার পেটে একটা কাঠি কি করে এলো? আরে, আমি সিংহর থেকে বাঁচার জন্যে যখন উড়ে বেড়াচ্ছিলাম তখন এটা আমার লেগে গেল। আর এই যে হিরেটা আছে, এর মধ্যে আমার প্রাণ আছে। যতক্ষণ এটা মাথায় আছে আমি তো মরবো না, যতই আঘাত লেগে যাক না কেন। তাই জন্যই তো এত কষ্টে আমি বেঁচে আছি। তুমি চিন্তা করো না, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, এবার আমি তোমাকে সারিয়ে ফেলবো। এটা বলে শিকারী সারসের পেট থেকে গাছের ডাল বের করে দেয় আর ওর ব্যথায় ওষুধ লাগিয়ে দেয়। এমনকি ও 2 দিন পর্যন্ত সারসকে নিজের টেন্টে রাখে আর ধীরে ধীরে সারস সুস্থ হয়ে ওঠে। বন্ধু সারস, তুমি ঠিক হয়ে গেছো। এবার আমিও নিজের গ্রামে যাচ্ছি। আমার দেখার ইচ্ছে হলে আমি এখানে আসবো। ঠিক আছে শিকারি বন্ধু, যখন ইচ্ছে এসো। আর যদি আমার প্রয়োজন হয় আমাকে তুমি মনে করো। এই হিরেটা এত শক্তিশালী যে যখন তুমি আমাকে মনে করবে এখানে আমাকে বলে দেবে, আর এই হিরেটা আমাকে তার রাস্তাটাও দেখিয়ে দেবে। কি বললে তুমি? বিশ্বাস তো হচ্ছে না, কিন্তু চেষ্টা করে একবার দেখবো। এবার আসি। এটা বলে শিকারী সেখান থেকে চলে যায়। এভাবেই মাস কেটে যায়। একদিন শিকারীর পায়ে আঘাত লাগে। ঔষধ তো লাগায়, কিন্তু ও কোনোভাবেই এক পাও চলতে পারে না। আমি তো হাঁটতেও পারছি না, এখন তো আমি টাকাও কামাতে পারবো না। মনে হচ্ছে এইভাবে দুঃখে কষ্টে খিদেতে আমি মরেই যাব। বসে বসে হতাশ হচ্ছিল, হঠাৎ তখন সারসের কথা মনে পড়ে। আরে সারস, আমার তোমাকে প্রয়োজন, আমার কাছে এসো না। আর ওর এটা বলতেই 1000 মাইল দূরেও সারসের মাথার পাথর চমকে ওঠে আর ও বুঝতে পারি আরে, শিকারি তো আমাকে ডাকছে।
আমায় যেতে হবে। এটা বলে সারস উড়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই শিকারীর কাছে পৌঁছে যায়। আরে বন্ধু সারস, তুমি তো ঠিকই বলেছিলে, তুমি সত্যি এসে গেলে। বলো শিকারী বন্ধু, তুমি কোনো সমস্যায় আছো কি? এটা বলে শিকারী সারসকে সব কথা খুলে বলে, যেটা শুনে সারস বলে, তোমার অসুখ আমি ঠিক করতে পারবো না, কিন্তু তোমার খাবার ঝামেলাটা আমি মিটিয়ে দিতে পারবো। এটা বলে সারস উড়ে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে ঠোঁটে মাছ নিয়ে ফিরে আসে। এই নাও শিকারী বন্ধু, এই মাছটা বানাও আর মজা করে খাও। শিকারীর এত খিদে পেয়েছিল যে ও ঝট করে মাছ বানায় আর গপ গপ করে খেয়ে নেয়। আহ, আজ তো হয়ে গেল, কিন্তু আমার বন্ধু সারস, কালকের কি হবে? তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন তোমার জন্য কিছু না কিছু এভাবে খাবার এনে দেবো। এটা শুনে শিকারী খুশি হয়ে পড়ে। এরপর অনেক দিন কেটে যায় আর সারস রোজ এভাবে শিকারীর জন্যে কিছু না কিছু খাবার নিয়ে আসতে লাগে। তারপর একদিন শিকারীর কাছে একটা চিঠি আসে। এই চিঠি তো আমার ছোট ভাইয়ের। প্রিয় দাদা, তোমার জেনে খুব খুশি হবে যে আমি বড়লোক হয়ে গেছি, আর পরের মাসে আমি বিয়ে করছি আর তোমায় আসতে হবে। এই চিঠি পড়তেই শিকারী রেগে ওঠে আর সে চিঠি ছিঁড়ে দেয়। এইখানে আমি কোনোভাবে বেঁচে আছি আর ও বড়লোক হয়ে গেল, হ্যাঁ, বিয়েও করবে। এটা সম্ভব হতে দেব না। কিন্তু আমি বড়লোক হব কি করে? আর এটা ভাবতেই ওর সারসের কথা মনে পড়ে আর ও সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, সারসের মাথায় যে হিরেটা আছে সেটা তো অনেক দামি। সময় এসে গেছে যখন আমি ভাইয়ের থেকে বড়লোক হব। এটা ভেবে শিকারী নিজের বালিশের নিচে একটা চাকু রাখে আর বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সারস ওর জন্য মাংসের একটা বড় টুকরো নিয়ে আসে। ওঠো আমার বন্ধু, তোমার খাবার এসে গেছে। এটা শুনতেই শিকারী এক হাতে চাকু ধরে আর অন্য হাতে সারসের গলা। শিকারী বন্ধু, কি করছো তুমি? আমার বড়লোক হবার আছে, সেটাও আজকে। এই হিরেটা আমার চাই। এটা বলে ও সারসের গলা কেটে দেয় আর মাথা থেকে সেই হীরা নিয়ে নেয়। এবার আমি নিজের ভাইয়ের থেকে বেশি বড়লোক হব। তখনই ও দেখে যে ওর হাতে রাখা হিরে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে আর মরা সারস ওরই মতো দেখতে একটা শিকারী হয়ে যায়। এসব কি? আমিও তোমার মতন একটা শিকারী ছিলাম। একদিন ভুল করে একটা ঋষিকে তীর মেরেছিলাম। সে রেগে গিয়ে আমাকে অভিশাপ দেয় যে আমি সারস হব আর আমার মাথায় একটা হিরেও থাকবে। এইভাবে আমি জঙ্গলে সবার সামনে ঘুরেই বেড়াবো আর একটা শিকারীর প্রাণ বাঁচাবো। কিন্তু যেই দিন সে শিকারী এই হীরের লোভে আমাকে মারবে, আমি ঠিক হয়ে যাব আর অভিশাপ ওর লাগবে। এটা শুনে শিকারী অবাক হয়ে যায় আর পরক্ষণে ও একটা সারস হয়ে যায় আর ওরও মাথায় সেই হিরে চলে আসে। যাও সারস, তোমার জায়গা এখন জঙ্গল। আর সেই সারসরূপী শিকারী নিজের থেকে জঙ্গলে চলে যায় আর ও নিজের দুষ্টতা আর লোভের ফল পায়। আরে তুই ব্রুটো সিংহকে খুব বোকা বানিয়েছিস। ব্রুটো সিংহ তো এক নম্বরের বোকা। ও জঙ্গলের রাজা তো দূরের কথা, জঙ্গলের গাধাও হওয়ার যোগ্য নয়। উড়ন্ত সিংহ। একটা জঙ্গলে একটা সিংহ থাকতো। ওর দুটো ছেলে ছিল। বড় ছেলের নাম ব্রুনো আর ছোট ছেলের নাম ব্রুটো। ওর বড় ছেলে ব্রুনো ছিল খুব সাহসী আর ছটপটে, আর ছোট ছেলে ব্রুটো
একটু ভাবুক আর ভীতু স্বভাবের ছিল। সিংহের খুবই বয়স হয়েছিল, আর বয়স হওয়ার কারণে ওর চিন্তা হয় যে জঙ্গলের রাজা কাকে করবে, কিন্তু অনেক চিন্তা করার পরেও ও সিদ্ধান্ত নিতে পারে না। তখনও জঙ্গলের সব পশুদের একটা সভা ডাকে। মোটামুটি সবাই ওখানে জমাও হয়ে যায়। তখন বুড়ো সিংহ ওদের বলে, আমার জঙ্গলবাসীরা, এই সভাটা আমি ইলেকশনের জন্য ডেকেছি। অনেক বুড়ো হয়ে গেছি, বুঝতে পারছি না যে দুই ছেলের মধ্যে কাকে জঙ্গলের রাজা বানাবো। তাই আমি এটা ভেবেছি যে আপনারা ভোট দেবেন, যার বেশি ভোট হবে সেই জঙ্গলের রাজা। বুড়ো রাজার কথা শুনে সব পশুরা একে অপরকে দেখতে লাগে। আসলে তারাও সিদ্ধান্ত নিতে পারছিল না যে তারা ব্রুনোকে ভোট করবে না ব্রুটোকে। ওরা চিন্তায় পড়ে যায়, যদি একজনকে ভোট দিলে অন্যজন কোথাও রাগ করবে না তো, আর রেগে গিয়ে শয়তানি না করে। কিন্তু বুড়ো রাজার যেখানে আদেশ ছিল ওদের ভোট তো দিতেই হতো। জঙ্গলের সব পশুরা ব্রুনোকে বেশি পছন্দ করত, তাই ওর নামে বেশিরভাগ ভোট দেয় পশুরা, আর ব্রুটোকে কেউ ভোট দেয় না। তখন বুড়ো রাজা ঘোষণা করেন, আমাদের জঙ্গলে সব ভোট ব্রুনো সিংহ জিতেছে, তাই জন্য আজ থেকে ব্রুনো সিংহ এই জঙ্গলের রাজা হবে। ভোট শেষ হয়ে যায় আর সব পশুরা নিজেদের ঘরে চলে যায়। কিন্তু এই সিদ্ধান্ত ব্রুটোর পছন্দ হয় না। সব সময় ওর দুই সাথী ব্ল্যাঙ্কি শেয়াল আর ক্ল্যাঙ্কি হায়না সব সময় ওর চাটুকারিতা করত, আর প্লুটো সিংহকে জঙ্গলের বিরুদ্ধে আর পরিবারের বিরুদ্ধে রাগাতে লাগতো। ব্রুটো সিংহ মন উদাস করে বসেছিল, আর ওকে উদাস দেখে ক্লিঙ্কি শেয়াল ওর চাটুকারিতা করতে করতে বলে, আপনার সাথে অনেক ভুল হয়েছে সরকার। আপনি তো জঙ্গলের রাজা হওয়ারই যোগ্য। আপনি তো বয়সেও অনেক বড়, সেই হিসেবে আপনারই রাজা হওয়া উচিত। ব্ল্যাকি ঠিক বলছে মহারাজ, জঙ্গলের যেই রাজা হোক না কেন, আমাদের জন্যে আমাদের রাজা করলেন শুধুই আপনি। চলো, কেউ তো আছে জঙ্গলে যে আমাকে রাজা ভাবে। আমি তো একটাও ভোট পেলাম না, সবার সামনে অপমানিতও হলাম। আপনার সাথে খুব খারাপ হয়েছে মহারাজ। এইসব ভোট তো মানুষদের মধ্যেই চলে, আমাদের জানোয়ারদের মধ্যে নয়। এর থেকে তো ভালো এটা হতো যে আপনার বাবা আপনাদের মোকাবিলা করাতো, যে জিততো সেই জঙ্গলের রাজা হতো। না, মোকাবিলা হলে আমার ভাই জিতে যেত, কারণ ও বেশি শক্তিশালী। যাই হোক না কেন, জঙ্গলের রাজা কিন্তু আপনি। আপনি তো বয়সেও অনেক বড়, আপনাকে তো লড়াই করাই উচিত। এত শক্তি আমার নেই যে মোকাবিলা করতে পারবো। তার মানে আপনি সারা জীবন নিজের ভাইয়ের পায়ের নিচেই থাকবেন? ক্ল্যাঙ্কির এই কথা শুনে ব্রুটো সিংহের খুব রাগ হয়, আর রেগে গিয়ে বলে, একদমই না, আমিও একটা সিংহ, আমার যা ইচ্ছে হবে তাই করব, যার ইচ্ছে তার শিকার করব, কে আটকাবে আমায়? ব্রুটোর কথা শুনে ক্যাপ্রি শিয়াল হাসতে হাসতে বলে, এটা আপনার ভুল ধারণা মহারাজ। কোনো জানোয়ারকে যদি আপনি শিকার করেন, আপনার ভাই জঙ্গল থেকে বার করে দেবে। নিজের ইচ্ছে আপনি কিচ্ছু করতে পারবেন না। জঙ্গলে শিকার করার অধিকার শুধু রাজারই হয়। তাহলে তোমরা দুজনেই বলো না, এমন কি করব যাতে আমি রাজা হতে পারি? আমি একটা পথ জানি। এই জঙ্গল থেকে দূর একটা গুহা আছে, ওই গুহাতে ডাইনি থাকে। সেই ডাইনি জঙ্গলের কোনো জানোয়ারের রক্ত চায়, সে আপনাকে অনেক শক্তিশালী বানিয়ে দেবে। ব্রুটো সিংহ তখন ব্ল্যাঙ্কি শিয়ালের বলা কথা মতো সেখানে পৌঁছায় আর গুহার ভেতর ঢুকে যায়। পুরো গুহা যেন নীল রঙের আভায় ঝকমক করছিল। তখনই হঠাৎ নীল আলোর মধ্যে দিয়ে এক ডাইনি প্রকট হয়, আর রেগে ব্রুটোর দিকে দেখে বলে, কেন এসেছিস এখানে? তুই জানিস না আমার গুহায় কারোর আসা পছন্দ করি না? সিংহ হয়েছিস তো কি? অনেক শক্তিশালী হতে চাই আমি। আমার গদিতে আমার ভাই বসে গেছে, তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, করতে পারি, তবে আমার জন্য রোজ একটা শিকার এনে দিতে হবে। এর জন্য প্রস্তুত।
তবে মনে রাখবি, আমি কিন্তু শিকারের গন্ধ শুনে পেট ভরে নি। শুধু শিকারকে এখানে কিছুক্ষণ রেখে ফেরত নিয়ে যাস, কিন্তু মনে থাকে যেন তোর করা শিকার তুই নিজে খেতে পারবি না, শুধু বন্ধুদের খাওয়াতে পারবি। আর যেদিন তুই আমার জন্য শিকার আনবি না, তোর সমস্ত শক্তি আমি ছিনিয়ে নেব। তো ব্রুটো তখন হ্যাঁ করে দেয়, আর ডাইনির চোখ দিয়ে একটা তীব্র আলো বেরোয়, আর চোখের নিমেষে ব্রুটোর পাখনা গজায়। তো ও নিজেকে শক্তিশালী ভাবতে লাগে। সেদিনের পর থেকে ব্রুটো সিংহ ক্রমাগত আকাশে উড়ে বেড়াতে লাগলো, আর যে পশু ওর পছন্দ হতো তাকে শিকার করে গুহায় নিয়ে গিয়ে ডাইনিকে দিয়ে দিত। ডাইনি সেই শিকারের গন্ধ শুনে গায়েব হয়ে যেত, আর ব্রুটো সেই শিকারকে তার দুই বন্ধু ক্যাপ্রিশিয়াল আর ব্ল্যাঙ্কি হায়নাকে দিয়ে দিত। আস্তে আস্তে জঙ্গলে পশুদের সংখ্যা কমতে লাগে, পুরো জঙ্গলে হাহাকার উঠতে লাগে। আর জঙ্গলে সব থেকে যে বেশি খুশি ছিল তারা হলো ক্যাপ্রিশিয়াল আর ব্ল্যাঙ্কি হায়না। একদিন দুজনে বসে হরিণের মাংস খাচ্ছিল, তো ক্যাপ্রিশিয়াল ব্ল্যাঙ্কি হায়নাকে বলে, আরে তুই ব্রুটো সিংহকে খুব বোকা বানিয়েছিস। ব্রুটো সিংহ তো এক নম্বরের বোকা। ও জঙ্গলের রাজা তো দূরের কথা, জঙ্গলের গাধাও হওয়ার যোগ্য নয়। তাতে আমাদের কি? আমাদের তো খুব লাভ আর লাভই হচ্ছে, কোনো কাজ করতে হয় না, আর বসে বসে খাবারটাও মুখের সামনে পেয়ে যাই। আর এটা বলে ওরা হাসতে লাগে। কিন্তু ওদিকে চিংকি চিড়িয়া ওদের কথা শুনে নেয়। ওদিকে ব্রুনো সিংহ জঙ্গলের এই অবস্থায় খুবই চিন্তিত ছিল। সে যেন ব্রুটো সিংহের সঙ্গে লড়াইতে নামতে চায়, কিন্তু ব্রুটো শের তো খুবই শক্তিশালী হয়ে উঠেছিল, তাই ইচ্ছা থাকলেও সে লড়াইটা আর করতে পারত না। চিংকি পাখি তখনই দৌড়ে দৌড়ে ব্রুনো সিংহকে সব কথা জানায়, আর ব্রুনো সিংহ তখনই ক্যাপ্রিশিয়াল আর ব্ল্যাঙ্কি হায়নাকে ধরে আনার আদেশ দেয়। কিন্তু এটা যেই ব্রুটো সিংহ জানতে পারে, ও রেগে গিয়ে উড়তে উড়তে এসে বলে, এখন আমি জঙ্গলের রাজা, আমার বন্ধুদেরকে ছাড়, না হলে এখন তুই আমার হাতে মরবি। ঠান্ডা মাথায় আমার কথা শোন, এরা তোর বন্ধু নয়, তোর শত্রু। জঙ্গলের সব জানোয়ারদের আমি শেষ করে ফেলবো, কারণ এরা আমাকে ভোট দিয়েছিল না। তাহলে ভাই তোকে সব থেকে প্রথমে ব্ল্যাকি, শেয়াল আর লোমড়িকে মারা উচিত। ওরাও তো তোকে ভোট দিয়েছিল না, কিন্তু ভোটের সময় ওরাও তো ওখানে প্রস্তুত ছিল। তার মানে ওরা তোমার বন্ধু নয়, ওরা তোমার শত্রুই বলতে পারো তুমি। ব্রুটো সিংহ এই কথা শুনে নিচে খুব চিন্তায় পড়ে যায়, আর তখন বুঝতে পারে যে ক্যাপ্রিশিয়াল আর ব্ল্যাঙ্কি হায়না ওর চাটুকারিতা করে ওর ফায়দা নিতে চায়, আর সঙ্গে সঙ্গে ও ক্যাপ্রিশিয়াল আর ব্ল্যাঙ্কি হায়নাকে শেষ করে দেয়, আর খুশি খুশি ভাইকে রাজা মেনে নেয়। সেদিনের পর থেকে ও শিকার করা বন্ধ করে দেয়, আর তার কারণে নিজের থেকে ওর ডানা চলে যায়, আর জঙ্গল আবার হাসি খুশি হয়ে ওঠে।